হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই এডিটোরিয়াল এক্সপ্লেনের ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট টপিক কভার করতে যাচ্ছি। এই টপিকটা ইউপিএসসিতে কিন্তু বারবার কিন্তু আসেই। তার আন্ডারলাইন যদি থিমটা দেখি আমরা দেখবো কনস্টিটিউশনাল বডি। তার স্পেসিফিক মধ্যে গেলে আমরা দেখবো সেই কনস্টিটিউশনাল বডিটাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এখন সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কি আমরা পুরো ব্রডার পার্সপেক্টিভটা দেখবো? না, সেখানটা আমরা মাইক্রো থিমে গিয়ে একটা দেখবো, সেটা হলো গিয়ে specifically related to Article 324। এই 324 থেকে যেখান থেকে ইলেকশন কমিশন পরিষ্কার একটা পাওয়ার পায় অফ সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোলিং ইলেকশন, তার ভেতরে কি কোনো পাওয়ার লুকিয়ে আছে সেটা আমরা দেখবো এখানটায়। আর সেখান থেকে তার ইম্প্যাক্ট, আর ইম্প্যাক্ট হলেও যদি নেগেটিভ ইম্প্যাক্ট হয় তার কি করে আমরা ওয়ে আউট বের করবো বা ওয়ে ফরওয়ার্ড দেখবো সেটাও দেখবো। তো এইসব টপিকে যাওয়ার আগে চলুন আমরা আপনাদেরকে ব্রিফলি একটা জিনিস দেখিয়ে দিই। সেটা হলো রাইস আইএস একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে স্পেশালি ফর দি স্টুডেন্টস অফ বেঙ্গল, যেখানটায় কিন্তু আপনারা আপ টু 100% জিএস স্কলারশিপ পেতে পারেন। আপ টু 100% স্কলারশিপ পেতে পারেন ফর 10 months জিএস প্রি কাম মেন্স কোর্স অ্যান্ড 2 years জিএস প্রি কাম মেন্স কোর্স। এটা কিন্তু উইকেন্ড আর উইকডেজ ব্যাচ দুটোর জন্যই অ্যাপ্লিকেবল হবে। আর যদি এক্সামিনেশন প্যাটার্নের কথাটা বলি, এই যে স্কলারশিপ টেস্টের এক্সামিনেশনটার কথা বলি, এটা কিন্তু রেজিস্ট্রেশন পুরোপুরি ফ্রি আপনাদের জন্য। আর এক্সামিনেশন মোডটাও কিন্তু অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অফলাইনে হবে, যেটাতে আপনারা কনভিনিয়েন্ট ফিল করবেন এর মাধ্যমেই দেবেন পরীক্ষাটা। অ্যান্ড অ্যাট লাস্ট যদি বলেন যে পেপার কিরকম হবে, তো পেপারটা কিন্তু ঠিক ইউপিএসসি প্রিলিমস জিএস পেপার 1 যেরকম হয় প্রিলিমসের, ঠিক সেরকমই 2 ঘন্টার পেপার, 100টা প্রশ্ন। এটা 12th of April যেরকম বলছিলাম। আর যদি আপনারা চান যে এটাকে রেজিস্টার করে দেবেন এখনই, কেন কি ডেটটা খুব সামনেই, তবে আপনাদের সামনে কিন্তু স্ক্রিনের রাইট হ্যান্ড সাইডে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন, সেটাকে স্ক্যান করে আপনারা ডাইরেক্টলি নিজেদেরকে রেজিস্টার করতে পারেন। আর এছাড়া যদি আপনাদের মনে হয় যে লাস্ট মিনিট কিছু ডাউট আছে সেটাকে ক্লিয়ার করে নিলেও খুব ভালো হয় এই রিলেটেড, তবে আইদার আপনারা ওয়েবসাইটে গিয়ে riseias.com, যেটা আমাদের ওয়েবসাইট, সেখানটা গিয়েও প্রপার ক্ল্যারিফিকেশন দেখতে পারেন। বা যদি মনে হয় ফোন করে ক্ল্যারিফাই করলে ভালো হবে, কারোর সাথে কথা বললে ভালো হবে, তবে যে গিভেন নাম্বারটা আছে সেই গিভেন নাম্বারের মাধ্যম দিয়েও কিন্তু আপনারা সেই ক্ল্যারিফিকেশন সিক করতে পারেন। তো চলুন এবার আমরা ডাইরেক্টলি জাম্পিং করি আমাদের আর্টিকেলে। তো যেরকম আমরা প্রত্যেকবার করি, আগে দেখে নিই যে এটা আমাদেরকে কোথায় হেল্প করবে। এটা আমাদেরকে ইউপিএসসি জিএস পেপার 2 পলিটি মানে কনস্টিটিউশনাল বডি, তার সাথে গভর্নেন্সেও হেল্প করবে। কেন? কেন কি এই ইলেকশন কমিশন আর এর সাথে যে আরপিএটা রিলেটেড 1950 অ্যান্ড 51, সেটা আমরা জানি গভর্নেন্সে আমরা পড়ি। কিন্তু কেন কি আর্টিকেলটা T24 স্পেসিফিক্যালি তার কথা, তারও মধ্যে একটা প্লেনারি পাওয়ার্স এর কথা বলছে, তো সেখানটায় দাঁড়িয়ে আমরা এটাকে অন দ্যাট নোট পলিটিতেই পড়বো। কিন্তু আপনারা এটাকে রিউজ কিন্তু গভর্নেন্সে করতেই পারবেন। এই আর্টিকেলটা পড়তে হতো নেক্সট, এই আর্টিকেলটা যে পড়তে হতো কি করে জানতে পারবো? আর্টিকেলটা পড়তে হতো হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারে, আমরা এই আর্টিকেলটা পড়তে হতো, সেটা কভার হয়ে গেছে। কভার হয়ে গেলে এই কন্টেন্টটা আমাদের রাইসাইস ওয়েবসাইটে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও অ্যাভেলেবেল ছিল, আপনারা পড়েছেন। এখন চলুন সেই রিলেটেডই কিছু আমরা ডিসকাশনস করে নিই এই মুহূর্তে দাঁড়িয়ে। আর্টিকেলটার টাইটেল কি? ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ট্রান্সফার কন্ট্রোভার্সি টপ কোর্টস ক্লারিফিকেশন। আমাদের আর্টিকেলের টাইটেল কি? ইসিআই ট্রান্সফার পাওয়ার, ব্যালেন্সিং ইলেকট্রাল ইন্টিগ্রিটি অ্যান্ড ফেডারেল প্রিন্সিপালস। যদি এরকম আর্টিকেল আসে তবে তার প্রশ্ন কিরকম হতে পারে? নেক্সট সেই প্রশ্ন, কেন কি সব কিছুই তো আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিসে দেখি। যদি কস্ট বেনিফিট অ্যানালাইসিসে দেখি তো এই একটা মডেল প্রশ্ন কিন্তু আসতেই পারে। কেন? আপনি এইটা পড়ার আগে আমি দেখিনি কেন, এই যে কেন মনে হচ্ছে, আমি যদি ইসিআই এর এখন পর্যন্ত মেন্সের রিসেন্ট ইয়ার্সের কিছু প্রশ্ন দেখি, আমি রিসেন্টলি দেখব, রিসেন্টলি 2022-তে একটা প্রশ্ন করেছিল। 22 মেন্সে কিসের প্রশ্ন করেছিল? মডেল কোড অফ কন্ডাক্ট, এমসিসি। কত নম্বরের? 15 নম্বরের। খুব ইম্পর্টেন্ট, কেন কি ওই টাইমে আমরা দেখছিলাম ইলেকশন ইয়ার্স ছিল, স্টেটেও কিছু ইলেকশনস চলছিল সেই চলেন, বাই ইলেকশনস ছিল। সেকেন্ড, আমি যদি আরেকটু পেছনে যাই, আই উড সি ইন 2018, যেখানটায়
10 নম্বরে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল কেন? ইভিএমস নিয়ে, ইভিএম নিয়ে। আইডিয়া ছিল ইলেকশন কমিশন, কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি ইভিএম নিয়ে কথা হয়েছিল। কেন কি? ওই সময় আপনারা জানেন ইভিএম কন্ট্রোভার্সি চলছিল, অপোজিশন অনেক কথা বলছিল। এটা 10 নম্বরের জন্য জিজ্ঞেস করেছে। তার ১ বছর আগেই ২০১৭-তে কিন্তু ইলেকটোরাল রিফর্মস নিয়ে প্রশ্ন করেছে 10 নম্বরের। কেন? ২০১৬-তে ইলেকটোরাল রিফর্মস এসেছিল। তো দেখতে পাচ্ছেন কতটা ক্লোজলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে ইউপিএসসির মেন্স কোশ্চেন রিলেটেড আছে, স্পেশালি ফর দিস টপিক ইলেকশন কমিশন। তো সেরকমই কেন কি আমরা জানি এই বছর আমাদের স্টেটে এছাড়া অন্য আলাদা কিছু স্টেটসেও ইলেকশনস আছে, স্টেটস ইলেকশন। তো সেখানটায় দাঁড়িয়ে এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ফর আপকামিং মেন্স। যদি আপকামিং মেন্সের জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়, প্রশ্ন কিরকম হবে? দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াস পাওয়ার আন্ডার আর্টিকেল 324 আর ওয়াইড বাট নট আনফিটেড। অনেক বেশি, কিন্তু এতটাও না যে তার মধ্যে কোনো রেস্ট্রিকশনস নেই। এই যে স্টেটমেন্টটা, এটাকে এক্সামাইন করতে বলছে ইন দি কনটেক্সট অফ রিসেন্ট কন্ট্রোভার্সিজ ওভার ট্রান্সফার অফ সিনিয়র স্টেট অফিসিয়াল। তো এরকম 2026-এর কিন্তু প্রশ্ন আমরা 2026-এর এন্ডে যে মেন্সটা হতে যাচ্ছে সেখানটা দেখতে পারি। তো এরকম যদি প্রশ্ন দেখি, তার জন্য যাতে আমাদের কন্টেন্ট রেডি থাকে, যাতে আমরা অ্যাবড্রাপ্ট সিচুয়েশনে না পড়ি এক্সামিনেশন হলে গিয়ে, তার জন্য আজকের এই ডিসকাশন। তো চলুন শুরু করি। ইন্ট্রোডাকশন তো আপনারা বুঝেই গেছেন, তবুও টু গিভ ইউ আ ব্রিফ আইডিয়া অ্যাবাউট দি ইন্ট্রোডাকশন, ইট ইজ অল অ্যাবাউট ইসিআই's ট্রান্সফার অফ টপ অফিসিয়ালস, স্পেশালি taking into consideration state of West Bengal without consulting the state government. এটা অ্যালেজ করা হচ্ছে, that is triggering a constitutional debate which is always pointing on the core issue of Article 324 versus the statutory service laws. কেন স্ট্যাটুটরি সার্ভিস ল সেটা পরে দেখব। যে কনস্টিটিউশনে যে আর্টিকেল 324, তার সাথে এই যে টপ অফিসিয়ালসরা তারাও তো কোনো না কোনো ল দিয়ে গভর্নড হয়। সেই লকে কি এটা এই আর্টিকেল 324 ওভার পাওয়ার করে যেতে পারে? এরকমই কনস্টিটিউশনে বলা আছে? যদি না বলা থাকে, আর যদি বলা থাকে, তার কি রিপারকেশনস? সেকেন্ড, আমরা যদি এর আন্ডারলাইন টেনশনটা দেখি এই কোরের, এটা কোথাও না কোথাও আবার একটা দিকেই ইঙ্গিত করছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে গিয়ে কি আমি ফেডারেল ব্যালেন্সটাকে কোথাও না কোথাও কি ভেঙে ফেলছি? কোনটা বেশি ইম্পর্টেন্ট? কেন কি এই আবার টপ অফিসিয়ালসরাই ইজ গভর্নড বাই সাম লজ। যদি সেই লজ দিয়ে গভর্ন হয়, সেইটাকে কে ইনশিওর করছে? কোন স্টেট গভর্নমেন্ট সেটাকে দেখছে? স্টেট গভর্নমেন্ট দেখলে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখলে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেটাকে কি এই আর্টিকেল 324 ওভার পাওয়ার করতে পারে নাকি? ইট ইজ অল, দি আর্টিকেল ইজ অল অ্যাবাউট দিস vis-a-vis statutory service laws. Vis-a-vis মানে in relation to the scope of Article 324 in relation to statutory law. At the same point of time, tension between free and fair election and maintaining federal balance. তো আইডিয়াটাকে বোঝার জন্য আমাদেরকে এই আর্টিকেল 324 আর তার চারিপাশে যে কিছু লিগাল প্রভিশনস আছে সেগুলোকে আমরা বুঝে নিই। সবার আগেই যদি আমি আর্টিকেল 324 দেখি আর তার স্কোপ দেখি, আমি বেয়ার অ্যাক্টে দেখব আর্টিকেল 24 একটা পরিষ্কার কথা বলছে। ইট প্রোভাইডস সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশন। এইটাই হলো কিন্তু মুদ্রা কথা। কিন্তু এর নেচারটা কিন্তু খুব ব্রড আর ফ্লেক্সিবল ডিউ টু ইস প্লেনারি পাওয়ার। এবার এই প্লেনারি পাওয়ারটা কেন এসে সেটা আমরা পরে দেখব, কিন্তু এর সাথে আমরা এটাও দেখছি এর পারপাসটাই যে ব্রড রাখা হয়েছে জিনিসটাকে, এর পারপাসটা এটাই ছিল যে এই যে লিগাল যে টেনশনস বা গ্যাপ ফিউচারে আসতে যাচ্ছে সেগুলোকে যাতে এটা হ্যান্ডেল করতে পারে, আর আনফরসিন সিচুয়েশনস যেগুলো আকার করবে ইলেকশনসে ইন ফিউচার। আমাদের ফোর ফাদার্সরা যেগুলো ভেবেছিল, কনস্টিটিউশনাল মেকার্সের ফোর ফাদার্সরা, যে যেগুলো ইন ফিউচার আসতে যাচ্ছে সেইগুলোকে যাতে ট্যাকেল করতে পারে, তার জন্য কিন্তু এই আর্টিকেল 324কে এত ব্রড রেখেছিল আর তার উপরে এত পাওয়ার ভেস্টেড করা হয়েছিল। ডিলিবারেটলি ব্রড। যদি ডিলিবারেটলি ব্রড রেখে থাকে, তো সেটাকে তার স্কোপ কি করে এস্টাবলিশ হয়েছে? কেন কি যে কোনো জিনিস ব্রড তো খুব খারাপ। তো তার স্কোপ কিন্তু একটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে এস্টাবলিশ হয়েছে, যেটাকে আমরা বলি মহিন্দর সিং গিল ভার্সেস চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আপনি যদি দেখেন চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ডকুমেন্টে, যেখানটায় সে
ক্যাটেগরিক্যালি বলছে যে এরকম ইম্পর্টেন্ট জাজমেন্ট যেগুলো ইলেকশন কমিশনসের পাথকে ডিসাইড করেছে, তার মধ্যে থেকে প্রথম অ্যানেক্সচারের লাস্ট জাজমেন্ট কিন্তু এইটাই, মহিন্দর সিং ভার্সেস মহিন্দর সিঙ্গেল ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার মানে বুঝতে পারছেন এই জাজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে নিজের ডকুমেন্টে বলছে ইন দি ফার্স্ট অ্যানেক্সচার অফ দি লাস্ট হেডিং অফ দি ফার্স্ট অ্যানেক্সচার, যেখানটাই এই জাজমেন্টকে স্পেসিফিক্যালি সে টার্ম করে বলে যে এ কোথাও না কোথাও ইলেকশন কমিশনের ফিউচার পাথটাকে কিন্তু ডিসাইড করেছে। যদি ডিসাইড করে থাকে কিভাবে ডিসাইড করেছে, কেন কি এইখানটায় স্টপ কোর্টের একটা অবজারভেশন ছিল যে আর্টিকেল 324 ইজ দি রিজার্ভয়ার অফ পাওয়ার। এই রিজার্ভয়ার অফ পাওয়ারকেই কিন্তু পরের দিকে এই 1990s আমরা দেখতে পারি আমাদের এক্স চিফ ইলেকশন কমিশনার টিএন সেশন স্যার কিন্তু এই রিজার্ভয়ার অফ পাওয়ারকেই কিন্তু অ্যাপ্লাই করে সে এত প্রোঅ্যাক্টিভ রোলস প্লে করতে পেরেছিল, যেখানটা সুপ্রিম কোর্ট এই কথাটাও বলে যে ইসিআই হ্যাভ অ্যাবসলিউট পাওয়ার ইন অ্যাবসেন্স অফ স্পেসিফিক লেজিসলেশন। যদি কোনো স্পেসিফিক লেজিসলেশন না থাকে তবে ইসিআই এর কাছে অ্যাবসলিউট পাওয়ার আছে, কিন্তু এর সাথে কিছু লিমিটেশনসও দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, যেখানটায় সে বলে যে এই পাওয়ার্সগুলো কিন্তু সাপ্লিমেন্টারি টু দি আইডিয়া অফ আর্টিকেল 324, the founding idea of Article 324, but not as a overriding power. And yes, you also must keep in mind, you in the sense of Chief Election Commission, বা Chief Election Commissioner and other election commissioner under Election Commission of India, that the power should be used for free and fair election purposes only. And at last, the power should not be in a tussle situation with the natural justice of law. যে আন্ডারলাইন আইডিয়া অফ আর্টিকেল 14 সেটাকে যাতে কোনো সময় এই প্লেনারি পাওয়ার বা এই ভাস্ট পাওয়ার যাতে কোনো সময় তাকে সাবডিউ না করতে পারে, দ্যাট ওয়াজ দি কোর লজিক বিহাইন্ড দিস জাজমেন্ট। আমি যদি এর পরের একটা রুল দেখি, দ্যাট ইজ সিভিল সার্ভিসেস ফ্রেমওয়ার্ক। যেরকম আমি প্রথমেই বলছিলাম এই যে টপ অফিসিয়ালসদেরকে যখন সরানো হচ্ছে তারা তো কিছু না কোনো রোল ল দিয়ে তো গভর্নড হয়, তবে সেটা কি গভর্ন, সেই কি লটা কি আমরা আইএএস আর আইপিএস এর জন্য জানি দে আর গভর্ন বাই অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাক্ট 1951 অ্যান্ড দেয়ার রিলেটেড রুলস। অ্যান্ড স্পেসিফিক্যালি এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলসের আন্ডারে পড়ে, আন্ডার দি সুপারভিশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। তার সাথে আমি যদি স্পেসিফিক্যালি 7th শিডিউল দেখি আমি এটাও বুঝতে পারবো যে এই রকমের পাওয়ার কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশনের জন্য স্টেট গভর্নমেন্টকেই দেওয়া হয়েছে, যেখানটায় তারা এই জিনিসটাকে ফুললি অথরাইজ করবেন, দেখবেন, সুপারভাইজ করবেন। তো এই পাওয়ারটা যদি স্টেট গভর্নমেন্টকে দেওয়া থাকে তবে ইলেকশন কমিশন কি করে এই জিনিসটাকে করছে, আর করে থাকলেও এর ইমপ্লিকেশন বা রিপারকেশনস কি হতে পারে সেটাও আমরা পরে দেখব। আমরা এখন একটা আইডিয়া নিয়ে নিচ্ছি। ফোর্থ যদি দেখি এইটা ব্রডার আইডিয়া, এটা তো ইলেকশনের জন্যই হচ্ছে। তো ইলেকশন কি দিয়ে গভর্ন হচ্ছে? ইলেকশন আমাদের গভর্ন হচ্ছে আরপিএ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 অ্যান্ড 51, যেখানটায় ডিটেল ইলেকশন ফ্রেমওয়ার্কসের কথা বলা আছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যেখানটায় কিন্তু এটাও মেনশন নেই যে এই রকমের যে ট্রান্সফার্সগুলো হবে টপ অফিসিয়ালসের সেটা কিন্তু ওখানটায় লেখা নেই। তবে নাহি এক্সপ্লিসিটলি আর্টিকেল 324 এই রকমের ট্রান্সফার্সের কথা বলা আছে, আর নাহি আরপিএতে 1950 অ্যান্ড 51 এর যে আরপিএ সেখানটাও ক্যাটেগরিক্যালি এই রকমের ট্রান্সফার্স পাওয়ার্সের কথা কিছু বলা নেই। যদি না বলা থাকে তবে এর সিগনিফিকেন্স কেন হচ্ছে, এটা হচ্ছে তবে তার সিগনিফিকেন্স কি? নিশ্চয়ই কিছু যখন এই রকমের ট্রান্সফার্সের কথা বলা নেই তবুও সেই ট্রান্সফার্সগুলো যদি হয় তবে তার নিশ্চয়ই কোনো সিগনিফিকেন্স আছে যার জন্য এই জিনিসটা হচ্ছে। তার সিগনিফিকেন্সটা কি আমরা একবার বুঝে নিই। প্রথম সিগনিফিকেন্স হলো এটা কোথাও না কোথাও যে ইলেকটোরাল প্রসেস তার ইন্টিগ্রিটিকে আপহোল্ড করছে, যেখানটায় এইটা ট্রান্সফার্সগুলো করে ইসিআই প্রিভেন্ট করছে ফ্রম মিসইউজ অফ অ্যাডমিনিস্ট্রেশন বাই এনি গভর্নমেন্ট। সেকেন্ড, তার সাথে একটা ইনস্টিটিউশনাল অ্যাসারশন প্লে করছে রোল, যেখানটায় একটা কনস্টিটিউশনাল বডি বারবার সবাইকে এটা জানিয়ে দিচ্ছে যে হু হ্যাজ দি পাওয়ার, আর কনস্টিটিউশন কাকে এই পাওয়ারটা ভেস্ট করেছে ফর সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন
অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশন। তো এইটা কোথাও না কোথাও আবার দি ফাউন্ডিং আইডিয়া অফ ইলেকশনকে আবার রিঅ্যাসার্ট করছে, অটোনমিকে রিঅ্যাসার্ট করছে, ইসিআইয়ের পাওয়ারটাকে স্ট্রেংথেন করছে। সেকেন্ড, এটা কোথাও না কোথাও গভর্নেন্সের ক্ল্যারিটি নিয়ে আসছে, যেখানটায় ইসিআই এর এরকম একটা ট্রান্সফার পরিষ্কার বলে দিচ্ছে যে স্টেট গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের নিজের যে ডিমার্কেশনসগুলো, গভর্নেন্স আর ইলেকট্রাল সুপারভিশন দুটো কিন্তু আলাদা। যে ডে টু ডে গভর্নেন্স যেই গভর্নমেন্টটা করছে, তার সাথে যে ইলেকট্রাল সুপারভিশন, কেন কি সেই অ্যাডমিনিস্ট্রেটররাই তো সেম জিনিস করছে, এই দুটো জিনিস কিন্তু আলাদা, দুটোকে এক জায়গায় দেখলে হবে না। তার জন্য আবার এই রকমের ট্রান্সফারটা খুব ইম্পর্টেন্ট আর সিগনিফিক্যান্ট রোল প্লে করে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমি দেখি ফেডারেল ব্যালেন্স, দো এই যে আইডিয়াটা এখানটা আমরা দেখতে পাচ্ছি, এটা নেগেটিভ কনোটেশনে পোর্ট্রে হচ্ছে, কারণ কি ইস্যু বলছে এটাকে আমরা যদি অন দি আদার সাইড দেখি, উই উড সি যে এই রকমের টাসেলটা আমাদের ফেডারালিজমকে আরো স্ট্রেংথেন করছে, যেখানটায় এই গভর্নেন্স আর ইলেকট্রাল সুপারভিশনকে যখন আমরা সেপারেটলি অবজার্ভ করছি, আমরা কোথাও না কোথাও এই যে পোটেনশিয়াল এনক্রোচমেন্ট আর স্টেট অটোনমির যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্সগুলোকে নিয়ে যে কথা বলা হয় সেগুলোকে আরও আমরা স্ট্রেংথেন করছি, যাতে এই রকমের জিনিসপত্র না হয়। যদি আমরা বলি এই রকমের জিনিসপত্র না হয়, সেটা কি সত্যি? যেরকম এখানটায় বলা হচ্ছে সিগনিফিকেন্সে, যেটা ফেডারেল ব্যালেন্স মেনটেন করছে, এটা কি সত্যি? না। কেন কি এই চ্যালেঞ্জেস সেই কথাগুলো বলছে, চ্যালেঞ্জেস আর কনসার্ন, যেখানটায় বলছে যে এই রকমের সিগনিফিকেন্সে বলা হচ্ছে যে ফেডারেল ব্যালেন্স মেনটেন করছে, এটা কোথাও না কোথাও ফেডারেল ব্যালেন্স মেনটেন করছে না। কেন? এই চ্যালেঞ্জেসের কোন লজিকটা কি? প্রথম লজিক যদি দেখি, আই উড সি যে এইটার যে এই রকমের ট্রান্সফার করছে তার পেছনে কোনো কিন্তু স্ট্যাটুটারি লিগ্যাল ব্যাকিং নেই। তো আর্টিকেল 324 এর একটা ওয়েগ পাওয়ার বা ভাস্ট পাওয়ার আমরা দেখতে পাচ্ছি, ওয়েগ বলা তো ঠিক হবে না, ভাস্ট পাওয়ার দেখতে পাচ্ছি, কিন্তু তার এগেনস্টে কোনো স্ট্যাটিউটারি ব্যাকিং নেই। আর এটা কিন্তু কোথাও না কোথাও কনস্টিটিউশনাল অ্যাম্বিগুইটিও বলছে কিছু কিছু পলিটিক্যাল সায়েন্টিস্টরা। সেকেন্ড, এইখান থেকে আরেকটা পয়েন্ট ডিরাইভ হচ্ছে যে কোথাও না কোথাও আমরা ওভার রিলায়েন্স অন 324 তো করে ফেলছি না এই ট্রান্সফার পাওয়ার্স নিয়ে। কেন কি সুপ্রিম কোর্ট যখন নিজের জাজমেন্ট দিচ্ছে মনিন্দর সিং এর কেসে, গিলের কেসে, গিল ভার্সেস সুপ্রিম চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেখানটায় কিন্তু সে বলছিল যে এটা যাতে সাপ্লিমেন্টারি হয়, আর কোথাও না কোথাও এটা যাতে অব্লিগেটরি না হয় বা ওভার রাইডিং না হয় ওভার 324। কিন্তু আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি, আর্টিকেল 324 এর ওভার রাইডিং পাওয়ার হতে যাচ্ছে। সেকেন্ড, এটা কোথাও না কোথাও ফেডারালিজম কনসার্নও কিন্তু তুলে নিয়ে আসছে, যেখানটা আমরা দেখতে পাচ্ছি এটা স্টেট অথরিটিকে আন্ডারমাইন করছে, যেখানটা ম্যান্ডেট অফ দি পিপল ইজ বিন আন্ডারমাইন, আর কোথাও না কোথাও সেন্টার স্টেট যে ট্রাস্টটা সেটাকে উইকেন করছে। কেন কি আমাদের কনস্টিটিউশন পরিষ্কার বলে যে গভর্নমেন্ট তো ট্রাস্টের উপরে চলছে, তো এই রকমের জিনিসপত্র সেই ট্রাস্টটাকেও কোথাও না কোথাও উইকেন করছে। থার্ড, যদি দেখি একটা বিগার আইডিয়া কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস বা ডিসরাপশন আমরা দেখতে পারি, যেখানটায় আমরা এই জিনিসটা দেখব যে এই রকমের চেঞ্জেস কোথাও না কোথাও এইটার দিকে পয়েন্ট করছে যে এরা তো কাজ প্রপারলি করতে পারছে না টপ অফিসিয়ালসরা। কেন কি যেই সময় ইলেকশনস চলছে সেই সময় তো গভর্নেন্সও চলছে, তো সেই সময় যদি এরকম টপ অফিসিয়ালসের সাফল হয়, তো নতুন একটা অফিসার এসে তাকে নিজেকে এস্টাবলিশ করতেও কিন্তু সময় লেগে যায়, ততদিন কিছুটা ডিলে থাকে, আর তার সাথে এটা একটা আনসার্টেনটিও ক্রিয়েট করছে ইন দি অ্যাডমিনিস্ট্রেটিভ হাইয়ার্কি। ফোর্থ, এটা কোথাও না কোথাও একটা প্রি অ্যাজাম্পশন বায়াসের দিকে পয়েন্ট আউট করছে। যদি এরকমই হয় তবে ভেবে দেখুন, যেই অফিসিয়ালসগুলোকে ট্রান্সফার করা হচ্ছে এইটা বলে যে তারা কোথাও না কোথাও বায়াসড বা ইনক্যাপেবল, তো ফার্স্ট প্লেসে তাদেরকে অ্যাপয়েন্টই করা কেন হয়েছিল? এটাও তো একটা মেজর কনসার্ন। যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই রকমের অফিসিয়ালস বা অ্যাডমিনিস্ট্রেটরদেরকে ট্রান্সফার করছে, তবে এটাও তো একটা আন্ডারলাইন প্রশ্ন হয়ে থাকে, যদি এটা লজিক্যাল থাকে, লজিক্যাল থাকলে তবে ফার্স্ট প্লেসে তাদেরকে অ্যাপয়েন্টই কেন করা হয়েছে? আর যদি অ্যাপয়েন্ট করা হয়েছে, তবে সরি, যদি অ্যাপয়েন্ট নাই, যদি তাদেরকে ট্রান্সফার করাই হচ্ছে, তবে কোন কোন প্যারামিটার্সে সেই ট্রান্সফার করা হচ্ছে, তার গাইডলাইন্স কি, সেগুলোও নেই। আর যদি গাইডলাইন্স না থাকে, আমরা দেখব কোথাও না কোথাও আবার
এই জিনিসটা একটা ওভারঅল প্রসপেক্টিভ আবার সুপার ইম্পোজ করছে, যেখানটা আমরা একই জিনিস বারবার দেখছি যে আর্টিকেল 14 যেটা বলছিলাম সুপ্রিম কোর্টও রিএনফর্স করেছিল যে ভায়োলেশন অফ ন্যাচারাল জাস্টিস, যেখানটায় এই অ্যাডমিনিস্ট্রেটরদেরকে ট্রান্সফার করা হচ্ছে কিন্তু তাদেরকে নিজের পক্ষটাকে রাখার জন্য স্পেস দেওয়া হচ্ছে না। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম অ্যাবসেস অফ ডিউ প্রসিজিয়ার অ্যান্ড প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস আন্ডারমাইন ফেয়ারনেস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। কেন কি আবার ইসিআই যে জিনিসটা করছে সেটাও তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন, তো সেখানটাও তো এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়। কেন কি সুপ্রিম কোর্টও বলে যে সুপ্রিম কোর্ট তো একটা কনস্টিটিউশনাল বডি, কিন্তু তার মধ্যে যখন কিছু ইন্টারনাল চেঞ্জেসগুলো আসে সেগুলো কিন্তু আন্ডার দি ডেফিনেশন অফ স্টেট পড়ে আর্টিকেল 12। এখানটাতে ইসিআই দোয়া কনস্টিটিউশনাল বডি, কিন্তু এই রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস যখন করছে তখন তো সে তো আবার আর্টিকেল 24-এর ডেফিনেশনে পড়বে। যদি আর্টিকেল 24-এর ডেফিনেশনে পড়ে তবে সে তো ডিউ প্রসিজার অফ লকে ভায়োলেট করতে পারবে না। তো যদি না পারে তবে আমার ওয়ে ফরওয়ার্ড কি হওয়া উচিত? আমি যদি একটা ডিটেল ওয়ে ফরওয়ার্ড বানানোর আগে একবার ইন্টারন্যাশনাল প্রসপেক্টিভ দেখে নিই যে মেজর কান্ট্রিজে ইলেকশন কি করে হয়, তবে আমি দেখব আমার ওয়ে ফরওয়ার্ডটা করতে খুব সুবিধা হচ্ছে। তো এই রকমের যদি আমি দেখি যে ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ কি কি আছে, আমি যেখানটায় মেজরলি দুটো পার্টে দেখব, যেখানটা একবার ইউকে দেখব, ইউএস দেখবো, অ্যান্ড অ্যাট লাস্ট একটা ব্যালেন্স দেখবো যেখানটায় কানাডার কথা আর অস্ট্রেলিয়ার কথা আমি দেখবো। আমি যদি ইউকেতে দেখি আমি দেখবো ইউকে খুব লিবারাল এই কেসে, যেখানটায় ইউকে ইলেকটোরাল কমিশন প্রাইমারিলি পারফর্মস রেগুলেটরি অ্যান্ড অ্যাডভাইজারি ফাংশন, ইনশিওর ট্রান্সপারেন্সি, যেটা আমাদের কোর লজিক ছিল ট্রান্সপারেন্সি, সেইটাকে কোথাও না কোথাও ইউকে এখানটায় এস্টাবলিশ করছে, কনসার্ন ছিল যেটাকে এখানটায় ইনশিওর করছে ট্রান্সপারেন্সি ইন ক্যাম্পেইন ফাইন্যান্স অ্যান্ড ইলেকটোরাল কন্ডাক্ট। সেকেন্ড যদি আমি দেখি, আমি যদি ইউএস এর ক্ষেত্রে দেখি, আই উড সি যে এখানটার যে ফেডারেল ইলেকশন কমিশন আছে, যে ফাইন্যান্স ক্যাম্প ফোকাসেস অন ফাইন্যান্স আবার ট্রান্সপারেন্সি অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম, এরা কিন্তু এই কন্ডাক্টটা যে ইলেকশনের কন্ডাক্টটা সেটা স্টেটকে দিয়ে দেওয়া হচ্ছে। তবে যে আমার ফেডারেলিজমের কনসার্নটা ছিল সেটা এটা দিয়ে অ্যান্সার হচ্ছে। আর এটা কোথাও না কোথাও সেন্ট্রালাইজ অথরিটি ওভার দি ট্রান্সফার অফ স্টেট অফিসিয়ালসকে মানা করছে। তো আবার ফেডারালিজমকে আপহোল্ড করছে, তো যে কনসার্নটা ছিল ফেডারালিজমের সেটাও ইউএস সলভ করছে, আর ইউকে সলভ করছে হলো আমার যেই প্রবলেমটা ছিল রেগুলেটরি আর ট্রান্সপারেন্সি নিয়ে সেটাকে অ্যাড্রেস করছে। আর কানাডা আর অস্ট্রেলিয়া কি আমাকে অ্যাড্রেস করছে, এখানটায় বোথ ইলেকশন ইন কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়ান ইলেকশন কমিশন ফাংশনস উইথ ডেডিকেটেড প্রফেশনাল অ্যান্ড ইলেকশন মেশিনারিজ, যেটা আমাদের ক্ষেত্রেও ইসিআই একটা বডি আছে সেরকমই সেখানটাও আছে, কিন্তু আমাদের কাছে যেরকম একটা ডেডিকেটেড বডি নেই সেখানটায় এদের কাছে একটা ডেডিকেটেড বডি আছে। তো যদি ইলেকশন কমিশনের কাছে যদি ডেডিকেটেড স্টাফ থাকে তবে তার ফাংশনিং আরও স্মুথ হতে পারবে। তবে সেটা কোথাও না কোথাও আবার সেই রকমের প্রবলেমটাকেও সলভ করছে অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম। এটা ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্সিকেও মিনিমাইজ করছে, যেখানে একটা কনস্টিটিউশনাল বডি শুড নট বি ডিপেন্ডেন্ট আপন এনি গভর্নমেন্ট, তার নিজস্ব একটা কিন্তু স্ট্রেংথ থাকা উচিত ইন দি সেন্স অফ ওয়ার্কফোর্স। তো যদি তার কাছে যদি এরকম ওয়ার্কফোর্স থাকে তো তার সে কারোর কাছে ডিপেন্ডেন্ট থাকবে না। তো এই ৩ টে পয়েন্টকে যদি মাথায় রেখে আমি যদি একটা ওয়ে ফরওয়ার্ড ড্র করি, আমি সেই ওয়ে ফরওয়ার্ডটাকে আবার ৬ টা পয়েন্টে ভাগ করতে পারি। যেরকম করে কনসার্নস গুলো ছিল। তো ১ম ওয়ে ফরওয়ার্ডটা হবে, যদি আমার কাছে এরকম ক্লিয়ার কোনো ল স্ট্যাটিউটরি নেই, তবে লিগ্যাল ক্ল্যারিটি আসা উচিত যেখানটায় ইসিআই পাওয়ার অ্যাট তার লেজিসলেশনস করা উচিত। যদি ল বানানো হয় তার পাওয়ার তার কি সুপারিনটেন্ডেন্স করতে পারবে ডিটেইলড করা হয়, তবে এসওপিও বানানো উচিত। যে প্রসিডিয়ার্স কি করে, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিয়ার্স কি করে হবে যাতে অবজেক্টিভ আর ট্রান্সপারেন্সি ইন ট্রান্সপারেন্ট রুলস মেনটেন থাকে, কোন ক্রাইটেরিয়াতে এই রকমের ট্রান্সফারসগুলো করা হচ্ছে, আর তার প্যারামিটার্সগুলো যাতে মেনশন করা থাকে। তার সাথে কোথাও না কোথাও কনসালটেশন মেকানিজমও যাতে আমরা ইনক্লুড করি, যাতে এই রকমের ট্রান্সফার যখন হচ্ছে তো রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট থেকে যাতে তারা কনসালটেশন নিয়ে নেয়। কারণ কি আমরা দেখি যে কোনো জিনিস যখন হয় ইভেন ইন পার্লামেন্ট অ্যাফেক্টিং স্টেট, তাদের কিন্তু কনসালটেশনস চাওয়া হয়, তাদের অবজারভেশনস চাওয়া হয়। তো এখানটায় যাতে অবজারভেশনস নেওয়া হোক।
নেক্সট ওয়ে ফরওয়ার্ড উড বি, এই প্রসেসটা কিন্তু লেন্দি প্রসেস, লেজিসলেশন। তো যতক্ষণ লেজিসলেশন হচ্ছে না ততক্ষণ একটা জুডিশিয়াল ক্ল্যারিফিকেশন থাকা উচিত অন দি আর্টিকেল 324। তো যদি জুডিশিয়াল প্রপার ক্ল্যারিফিকেশন থাকে, ইন্টারভেনশনস থাকে, আর তার সাথে সার্ভিস লয়ের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের সাথে যদি তার একটা পিওর ব্যালেন্স থাকে, তবে আমরা দেখবো যতক্ষণ লেজিসলেশন হচ্ছে ততক্ষণ স্মুথ ফাংশনিং করবে, তার সাথে ডিউ প্রসিজিয়ারটাকেও এস্টাবলিশ করবে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কোথাও না কোথাও এই যে সিভিল সার্ভেন্টদের যে সেফগার্ড পাওয়ার্স, তাদের ওয়ার্ক, এইগুলোকেও যাতে এনশিওর করা হোক যে তাদেরকে যাতে ডিউ প্রসিজিয়ার মেনেই যাতে এই ট্রান্সফার্সগুলো করা হোক, যাতে ট্রান্সপারেন্সি মেনটেন্ড হোক, যাতে এফিসিয়েন্সি আপহোল্ড থাকে। কোথাও না কোথাও এদের, এই আমাদের অফিসার্সদের মনে যাতে একটা সংকোচ না আসে যে আমাদেরকে আমাদের মোরালের উপরে প্রশ্ন করছে, আমাদের ডিগনিটির উপরে প্রশ্ন করছে, আমাদের ইন্ডিপেন্ডেন্সের উপরে প্রশ্ন করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আস বিং ফেয়ার ইন অ্যাডমিনিস্ট্রেটিভ এনভায়রনমেন্ট, সেটাকে প্রশ্ন করা হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট, যদি এই রকমের ট্রান্সপারেন্ট করতেই হয়, তবে লং টার্ম ট্রান্সফার করতেই হয়, তবে লং টার্ম ট্রান্সপারেন্সি বা এই স্ট্রেংথেনিং করা উচিত নিউট্রালিটি, যেখানটায় অফিসার্সদেরকে অ্যাট দি ফার্স্ট প্লেসই এরকম ট্রেনিং দেওয়া উচিত যে তারা এরকম বায়াসড বিহেভিয়ার যাতে না রাখে। যদি তারা এরকম বায়াসড বিহেভিয়ার না রাখে, তো এই রকমের ট্রান্সফারের প্রশ্নই আসছে না। তবে এটা কোথাও না কোথাও আবার আরেকটা কনস্টিটিউশনাল বডি ইউপিএসসি কে একটা মোরাল অব্লিগেশনস দিয়ে দিচ্ছে যে সে যাতে তার স্ক্রুটিনি বা সে যখন এই রকমের ফ্যাক্ট চেকস করছে যে কোন অফিসার ভালো বা কাকে কেরম করে আরো বেটার করা যায়, সে যাতে নিজের কারিকুলামে এই জিনিসটাও ঢোকায়, যেখানটায় ইট শুড ইনশিওর যে দি সিভিল সার্ভেন্টস আর আনবায়াসড অ্যাট দি ফার্স্ট প্লেস অনলি। তো উইথ দিস যদি আমি একটা কনক্লুশন ড্র করি, আই উড সি দি ইসিআই's powers are plenary but not absolute. As mentioned in Article 324, it has got plenary powers but not absolute. The balance between electoral integrity should ensure federalism into it. কেন কি এই ট্রান্সফার তো আবার একটা কোর জিনিসকে পয়েন্ট আউট করছে, সেই কোর জিনিসটা কি? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ভার্সেস ফেডারালিজম। তো ফ্রি অ্যান্ড ফেয়ার যাতে হোক, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম ফেডারালিজমও যাতে এনশিওর হোক। কেন কি ব্যালেন্স ফ্রেমওয়ার্ক রুটেড ইন লিগাল ক্ল্যারিটি, যখন সবাই জানবে ট্রান্সপারেন্সি, লিগাল ক্ল্যারিটি থেকে ট্রান্সপারেন্সি আসবে, যখন ট্রান্সপারেন্সি থাকবে তখনই দেখবো কোঅপারেটিভ ফেডারালিজম হচ্ছে, যেটা কি আমাদের ইনস্টিটিউশনাল ফ্রিকশনকে স্টপ করবে। With this, I would end this discussion and I would also hope যে এই লেকচারটা হওয়ার পরে বা ডিসকাশনটা হওয়ার পরে আপনি এই কন্টেন্ট, এই প্রশ্নটাকে আরো প্রপারলি লিখতে পারবেন। আর আপনারা যারা যারা ভাবছেন যে আমরা তো বাংলাতে মেন্স লিখবো, তাদের জন্য রাইস আইএসের এই ইনিশিয়েটিভ আছে যে সেম কন্টেন্টটাই কিন্তু আপনাদের কাছে বাংলাতে অ্যাভেলেবেল আছে। With this, my concluding remark would be, if you like this video, if you like this video, like the video in the YouTube, subscribe to Rice IS YouTube channel and keep preparing. Thank you.